আসসালামু আলাইকুম। বাংলাদেশ এ টিম ঠিক যেই ক্রাইটেরিয়ার উপর বেস করে গঠন করা হয়েছে, নিউজিল্যান্ডের এ দলটাও সেই ক্রাইটেরিয়ার উপর বেস করেই গঠন করা হয়েছে। অর্থাৎ এ টিমে যাদের থাকা প্রয়োজন দুটো দলে তারাই আছেন। আপনি একটু অবাক হতে পারেন, কারণ জেনারেল সেন্স থেকে আপনার কাছে মনে হতে পারে যে নিউজিল্যান্ডের এই এ টিমের তো কাউকে আমি কখনো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে দেখি নাই, কিন্তু বাংলাদেশের এ টিমের সবাইকে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে দেখেছি। এখন এখানে ফ্যাক্টরটা ওইটা না যে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে কি খেলে নাই, ফ্যাক্টরটা হচ্ছে এ টিমটা গঠন করা হয় সর্বশেষ ডোমেস্টিক ওই ফরম্যাটের লিগে যে সমস্ত প্লেয়াররা পারফর্ম করেছেন, যাদের অবস্থানটা আসলে ন্যাশনাল টিমের এক ধাপ নিচে, তাদেরকে নিয়ে। এখন খুব সিম্পল একটা ব্যাপার, সর্বশেষ ডোমেস্টিক কম্পিটিশনে যারা পারফর্ম করেছেন তাদেরকে তো ডিরেক্ট ন্যাশনাল টিমে ঢোকাবে না, ন্যাশনাল টিমে ঢোকানোর আগে এ টিমের ধাপটা তাদের পার করে আসতে হয়। প্রবলেমের জায়গাটা হচ্ছে বাংলাদেশের এ টিমে যারা আছেন তারা সবাই ডোমেস্টিক পারফর্মার, কিন্তু আমাদের ডোমেস্টিক ক্রিকেটে নতুন প্লেয়ারদেরকে আমরা ওইভাবে পারফর্ম করতে দেখি নাই, যে কারণে নতুন প্লেয়ারদেরকে এ টিমে ইনকর্পোরেট করা যায়নি। কিন্তু নিউজিল্যান্ডের ডোমেস্টিক ক্রিকেটে আপনি অবাক হবেন, ন্যাশনাল টিমের প্লেয়ার বা ন্যাশনাল টিমের আশেপাশের প্লেয়াররা পারফর্মই করতে পারে নাই, যারা পারফর্ম করেছে সবাই নতুন প্লেয়ার। সো ওই প্লেয়ারদেরকেই এ টিমের সুযোগ দেওয়া হয়েছে। আমরা যদি একটু খেয়াল করি, আপনি যদি নিউজিল্যান্ড এ টিমের ব্যাটিং অর্ডারটা চিন্তা করেন, ওপেনিংয়ে নামেন ডেল ফিলিপস এবং কার্টিস হিপি। ডেল ফিলিপস এবং কার্টিস হিপি যদি খেয়াল করে দেখেন, আমরা যদি একটু ESPN ক্রিকইনফো ঘাটাঘাটি করি, তাদের সর্বশেষ 450 ওভার্স টুর্নামেন্টে টপ 2 স্কোরার কিন্তু এই দুজনই, হেপি এবং ফিলিপস। একদম আপনারা খুব ভালো মতো লক্ষ্য করছেন, হেপি 502 রান করেছেন, ফিলিপস 457 রান করেছেন। এরপর যদি আপনি চিন্তা করেন যে 3 নম্বর ব্যাটসম্যান যিনি জো কার্টার, সেই জো কার্টার এই নিউজিল্যান্ড ডোমেস্টিক লিগ যেটা সর্বশেষ হলো তাদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ অ্যাভারেজের অধিকারী। খেয়াল করে দেখেন 47.56। আপনি যদি লিস্টটাকে একটু ভালো মতো লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন যে টপ 10 ব্যাটসম্যানদের মধ্যে ইনফ্যাক্ট চতুর্থ সর্বোচ্চ অ্যাভারেজের অধিকারী তিনি আছেন। এরপর যদি আপনি চিন্তা করেন ম্যাথু বয়েল তিনি বল হাতেও পারদর্শী, তার বোলিংয়ের জায়গাটাও আছে, তাকেও যদি আপনি লক্ষ্য করে দেখেন তাহলে সেই জায়গাটা খেয়াল করে দেখবেন তিনিও 1 থেকে 5-6 মধ্যে আছেন, 411 রান 41 অ্যাভারেজে তিনি ব্যাটিং করে গেছেন। দেন আপনি যদি চিন্তা করেন যে নিক কেলি তিনিও একজন অলরাউন্ডার, তার ক্ষেত্রে চিন্তা করেন তিনি 10 ইনিংসে 320 রান করেছেন, 40 গড়ে ব্যাটিং করেছেন নিউজিল্যান্ডের ডোমেস্টিক ক্রিকেটে, আবার বল হাতেও তিনি উইকেট পেয়েছেন, ওয়েলিংটনের হয়ে খেলেন, 31 বছর বয়স। ন্যাশনাল টিমে আপনি ওইভাবে দেখেন না, এবার ডোমেস্টিক লিগে পারফর্ম করেই তারা সেই জায়গাটা এসেছে এবং ডোমেস্টিক লিগের টপ পারফর্মাররা। ধরেন ব্যাটিংয়ের এই ব্যাপারটা তো আপনি বুঝতে পারলেন, এবারে যদি একটু বোলিংয়ের জায়গা থেকে চিন্তা করে আপনাদেরকে বলি যে আসলে বোলিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে যারা আছেন আপনি একটু খেয়াল করে দেখেন, জ্যাকারি ফোলকস, তাকে যদি একটু লক্ষ্য করে দেখেন, বোলারদের মধ্যে তিনি লাস্ট তাদের যে ডোমেস্টিক লিগ ছিল সেই জায়গাটা 1, 2, 3, 4, 5 নম্বর বোলার তিনি ছিলেন এবং 10 ইনিংসে তিনি 16টা উইকেট পেয়েছেন, তার বোলিং গড়টা ছিল 25.50। এছাড়াও যদি আপনি চিন্তা করে দেখেন যে আরও যারা আছেন, ক্রিস্টিয়ান ক্লার্ক তিনিও সেই জায়গাটায় টপ প্লেয়ারদের মধ্যে একজন। লেগ স্পিনার যদি চিন্তা করেন, একদম নিউজিল্যান্ডের ওই ডোমেস্টিক লিগের টপ লেগ স্পিনারটা আদিত্য অশোক, তিনিও সেই দলতে আছেন। জেডেন লেনক্সের কথা যদি চিন্তা করে দেখেন, আরও একজন বোলার যিনি ব্যাট হাতেও পারদর্শী, তার ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখেন তিনিও কিন্তু আছেন 6 নম্বরে তাদের যে 4th ট্রফি হয়েছে 50 ওভারের ফরম্যাটে। সো আলটিমেটলি ফ্যাক্টরটা ওই জায়গাটাতে, হ্যাঁ আলোচনার জায়গাটা এরকম আসতে পারে, সেটা হচ্ছে নিউজিল্যান্ডের ন্যাশনাল টিম বা এর আশেপাশের প্লেয়াররা তাদের ডোমেস্টিক কম্পিটিশনে পারফর্ম করতে পারেন নাই, উল্টো পারফর্ম করেছেন যারা নতুন আনক্যাপড প্লেয়ার, সে সমস্ত আনক্যাপড প্লেয়াররা। ইভেন তাদেরকে আপনি নতুনও বলতে পারবেন, আপনি যদি বয়স চিন্তা করেন কয়েকজন ব্যতীত ম্যাক্সিমামই কিন্তু বেশ ম্যাচিউরড এইজের অধিকারী। হ্যাঁ, তারা এখন ন্যাশনাল টিমে যায় নাই, তার মানে এখানে ফ্যাক্টরের জায়গাটা হচ্ছে তো তাদের ন্যাশনাল টিমে চান্স পেতে গেলে আসলে কতগুলো ধাপ পার হয়ে তারপরে আসতে হয়। ইনফ্যাক্ট আপনি যদি চিন্তা করেন যে তাদের ন্যাশনাল টিম সার্কিটের প্লেয়াররা পারফর্ম না করলেও এই প্লেয়াররা পারফর্ম করেই তারা এ টিমে ঢুকেছেন। এখন ইনভেস্টমেন্টের জায়গা, নতুন প্লেয়ারের জায়গা বা অপরিচিত প্লেয়ারের জায়গা কিন্তু এ টিম না, অপরিচিত প্লেয়ারের জায়গা হচ্ছে এমার্জিং টিম, ইনভেস্টমেন্টের জায়গা হচ্ছে এমার্জিং টিম কিংবা আন্ডার-23 টিম কিংবা হাই পারফরমেন্স টিম। এ টিম যেরকম ক্রাইটেরিয়া হওয়া প্রয়োজন সেরকম ক্রাইটেরিয়াতেই বাংলাদেশের টিম হয়েছে, সেরকম ক্রাইটেরিয়াতেই নিউজিল্যান্ডের টিমও হয়েছে। এখন ফ্যাক্টের জায়গাটা আমাদের দুর্ভাগ্য, বাংলাদেশে বসে চায়নায় উৎপাদিত পণ্য সোর্সিং করার এক বিশ্বস্ত প্ল্যাটফর্ম হচ্ছে স্কাই বাই। দেশের অন্যতম এই সোর্সিং প্রতিষ্ঠানের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন দেশি বিদেশি লাখো উদ্যোক্তা এবং ব্যবসায়ী। দেশীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা skybybd.com ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই চায়নায় উৎপাদকদের কাছ থেকে সরাসরি বিশ্বমানের পণ্য সংগ্রহ করতে পারেন। আমাদের দুর্ভাগ্য এখানেই আমাদের আলোচনার জায়গাটা, এখানেই
এখানেই আমাদের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলার জায়গাটা, যে আমরা নতুন প্লেয়াররা আমাদের প্রিমিয়ার লিগগুলোতে পুরাতন প্লেয়ারদেরকে চ্যালেঞ্জ জানাতে পারছেন না, কিংবা নতুন প্লেয়াররা আমাদের ন্যাশনাল টিমের আশেপাশের যে সমস্ত প্লেয়াররা আছে তাদেরকে ওইভাবে চ্যালেঞ্জটা দিতে পারছেন না। এটা একটা অনেক বড় আলোচনার জায়গা হতে পারে। কিন্তু তারপরও এবছর আমার কাছে মনে হয়েছে যে আরেকটাতে এমার্জিং টিমও গঠন করা হয়েছে, যদিও সেই এমার্জিং টিমের বিষয়টা আসলে হওয়া উচিত ছিল এরকম যে আগে স্কিল ট্রেনিং হবে, তারপর সেই এমার্জিং টিমটা সাউথ আফ্রিকার সঙ্গে সিরিজ খেলতে যাবে, দেন ইট ওয়াজ কমপ্লিটলি ওকে। এই জায়গাটায় সিস্টেমজনিত একটা প্রবলেম আমার কাছে সবসময় লাগে, যে আমাদের এইচপি টিমের স্কিল ডেভেলপমেন্টের প্রোগ্রামটা আসলে খুব বেশি হয় না, যেটা একটা প্রবলেমের জায়গা। কিন্তু এ টিম, বাংলাদেশের এ টিমটা যেরকম হয়েছে পৃথিবীর সব দেশের এ টিমটা এরকমই হয়। আপনি যদি ইন্ডিয়াও চিন্তা করে দেখেন তাহলে এ টিমের ক্রাইটেরিয়াটা আসলে এরকমই। আমি যদি আপনাদেরকে একটু খেয়াল করে দেখাই যে লাস্ট ইন্ডিয়া এ টিম যে ম্যাচটা খেলেছে সেই এ টিমে কোন কোন প্লেয়ার ছিলেন। লাস্ট ইন্ডিয়া এ টিম, যেটা অস্ট্রেলিয়ার সঙ্গে একটা লঙ্গার ভার্সন টেস্ট ম্যাচ সিরিজ খেলেছিল, সেখানে যে সমস্ত প্লেয়াররা ছিলেন খেয়াল করে দেখেন, সব প্লেয়ারকে আপনি চিনেন। KL রাহুল ছিলেন, লোকেশ রাহুল ছিলেন ইন্ডিয়া এ টিমে, অভিমন্যু ঈশ্বরন ছিলেন ইন্ডিয়া এ টিমে, পরিচিত প্লেয়ার। সাই সুদর্শন ছিলেন ইন্ডিয়া এ টিমে, পরিচিত প্লেয়ার। ঋতুরাজ গায়কোয়াড ইন্ডিয়া এ টিমের ক্যাপ্টেন ছিলেন। দেবদূত পাড়িয়াকাল ইন্ডিয়া ন্যাশনাল টিমে তিনিও খেলেছেন। ধ্রুব জুরেল আরও একজন পরিচিত প্লেয়ার। নীতিশ কুমার রেড্ডি তিনি ইন্ডিয়া ন্যাশনাল টিমে খেলেছেন। তানুষ কোটিয়ান, এই প্লেয়ারটাকে আপনি হয়তো বা ওইভাবে দেখেন নাই, বাট ডোমেস্টিক লিগের পারফর্মার, রঞ্জি ট্রফির পারফর্মার। খালিল আহমেদ ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন। প্রসিদ্ধ কৃষ্ণা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন। মুকেশ কুমার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন। সো আপনি যদি এখন বলেন যে এ টিমে নতুন প্লেয়ার নেবেন না, এ টিম নতুন প্লেয়ার নেয় না। এ টিমটা হচ্ছে ন্যাশনাল টিমের চাইতে এক ধাপ নিচের যে জায়গাটা, সেই জায়গাটা হ্যাঁ যদি নতুন প্লেয়ার চ্যালেঞ্জ দিতে পারে লাস্ট ডোমেস্টিক ক্রিকেটে, সেটা তো একটা অবশ্যই, যেটা নিউজিল্যান্ডে আপনি আনক্যাপড প্লেয়ারদেরকে দেখছেন যারা ক্যাপড প্লেয়ারদের চাইতে বেটার পারফর্ম করে ন্যাশনাল টিমে এসেছেন। সো ন্যাশনাল টিম না, মানে এ টিমে এসেছেন। সো এ টিমের ক্রাইটেরিয়াটাই ওইটা, এ টিমের ক্রাইটেরিয়াটাই ওইটা, যেটা হচ্ছে লাস্ট ডোমেস্টিক সিজনে যারা পারফর্ম করবেন তারাই এ টিমে প্রায়োরিটিটা পাবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।